এই ঘরটা চাইলে অনেক আগেই ভেঙে ফেলতে পারতাম। সত্যি কথা বলতে কি, ভেঙে ফেলাটা কঠিন কোনো কাজ না। নতুন বিল্ডিং আছে, জায়গার অভাব নেই, চাইলেই একদিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে সব শেষ করা যেত। কিন্তু এই ঘরটা এখনো দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে শুধু জায়গা দখল করে না, দাঁড়িয়ে আছে সময় ধরে। সময় বদলায়, মানুষ বদলায়, মানুষের প্রয়োজন বদলায়, কিন্তু কিছু জায়গা আছে যেগুলো সময়ের সাথে বদলায় না। এই ঘরটা শুধু টিন আর কাঠ না, এই ঘরটা একটা সময়, একটা অধ্যায়, একটা নীরব সাক্ষী। আজকের ভিডিওটা বাড়ি দেখানোর ভিডিও না, আজ আমি আমার শিকড়ের গল্প বলবো। আমরা অনেক সময় খুব সহজভাবে বলি, এইটা আমার বাড়ি, কিন্তু বাড়ি কি সত্যিই শুধু একটা ঘর, নাকি বাড়ি মানে মানুষ, সম্পর্ক আর স্মৃতি? এই জায়গাটার সাথে আমার জীবনের প্রতিটা বয়স জড়িয়ে আছে। শৈশব, কৈশোর, বড় হওয়া, সব কিছু। এই উঠোনে আমি দৌড়েছি, এই গাছের নিচে দাঁড়িয়ে থেকেছি, এই জায়গাতেই সময় ধীরে ধীরে আমাকে বড় করেছে। এই জায়গায় দাঁড়ালে আমার মনে হয় আমি একা না, অনেক স্মৃতি আমার পাশে দাঁড়িয়ে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। ইটস ইউর বাস্টাফোল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমি কোনো সাধারণ জায়গা দেখাচ্ছি না। এই জায়গাটা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি, কিন্তু আজ বড় হয়ে বুঝতে পেরেছি যে এই জায়গাটার আসলে কতটা মানে। সো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এই ভিডিওটা ভিতর থেকেই ফিল করতে পারবেন। সো আমাদের সবার জীবনে এরকম কিছু জায়গা রয়েছে যেখানে গেলে আমাদের পূর্বের স্মৃতিগুলো মনে পড়ে যায় এবং সেগুলো নিয়ে ভাবতে আমাদের অনেক ভালো লাগে। এবং এরকমেরই একটা জায়গা হচ্ছে আমার দাদাবাড়ি। আমি সাধারণত বাসা সবসময় একাই থাকি, কিন্তু যখন বাড়ি আসি তখন মনটা যেন আনন্দে ভরে ওঠে। এখানকার মানুষজন, প্রকৃতি এবং গ্রামীণ যে পরিবেশ, সেখানে আসলে আপনার মন ভালো হতে বাধ্য। কেননা শহরের যে কোলাহল এবং পলিউশন, সেখান থেকে যদি বের হয়ে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে। এবং এখানকার মানুষজনের যে ব্যবহার, কালচার এবং চারপাশের প্রকৃতি এতটাই সুন্দর যে আপনার এখানে আসলে ভালো লাগবেই। আপনি যদি শহরে থাকতে থাকতে বোর হয়ে যান এবং মনে হয় যে মনটা খুব খারাপ এবং কোথাও গেলে ভালো লাগতো, তাহলে আই থিঙ্ক বিভিন্ন জায়গায় ট্যুর দেওয়ার থেকে যদি গ্রামে আসেন এবং আপনার নানা বাড়ি, দাদা বাড়ি যদি গ্রামের দিকে হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি আপনার অনেক ভালো লাগবে। যেহেতু অনেক জায়গায় ট্রাভেল করতে গেলে, ট্যুর করতে গেলে একটা কষ্টের ব্যাপার রয়েছে। আমরা যেহেতু স্টুডেন্ট, সো আমাদের ওই বিষয়টা মাথায় রাখতে হয় যে আসলে ওইটা এফেক্টিভ হবে কি না। কিন্তু আপনি যদি চান যে খুব স্বল্প খরচে মানে ইনফিনিট আনন্দ পেতে এবং মনটাকে প্রফুল্ল করে তুলতে, তাহলে অবশ্যই আপনাকে আপনার দাদাবাড়ি কিংবা নানাবাড়ি যাওয়া উচিত। আই থিঙ্ক এটা অনেকেই রিলেট করতে পারবেন। অ্যান্ড ছোটোবেলায় তো আমি দাদাবাড়ি যাওয়ার সময় কান্না করতাম যে আমার যখন ক্লাসে ছুটি দিত, বিশেষ করে ডিসেম্বর মাসে, তখন তো আমাদের স্কুল ব্রেক থাকতো। অ্যান্ড তখন এসে বেড়াতাম এবং এখানে আমার ফ্রেন্ডসরা ছিল, যদিও এখন সবাই চাকরি জীবনে বা কেউ দূরে দূরে লেখাপড়া করে, সো ওরকমভাবে আর দেখা হয়ে ওঠে না। এক সময় আমাদের এখানে ছিল শুধু এই টিনের ঘরটাই। তখন আমাদের পরিবার ছোট ছিল, কিন্তু সম্পর্কগুলো ছিল অনেক বড়। এই ঘরেই আমরা সবাই থাকতাম একসাথে, কাছাকাছি। এই ঘরেই দিনের শুরু হতো আর রাতের শেষ হতো। বৃষ্টি হলে টিনের উপরে যে শব্দটা হতো, সেই শব্দে ঘুম আসতো। আজও চোখ বন্ধ করলে সেই দিনের কথা মনে পড়ে। এই শব্দটাই ছিল আমাদের শৈশবের গান। সময় গিয়েছে, পরিবার বড় হয়েছে, নতুন ঘর বানানোর প্রয়োজন এসেছে। নতুন ঘর মানে নতুন নতুন সুবিধা, অনেক জায়গা, আরেক ধাপ সামনে যাওয়া। কিন্তু ঠিক তখনই প্রশ্ন উঠেছিল, এই পুরনো ঘরটার তাহলে কি হবে? ভেঙে ফেললে অনেক জায়গা পাওয়া যাবে, সবকিছু সহজ হয়ে যেত, কিন্তু জীবনের সব সহজ সিদ্ধান্ত সঠিক হয় না। সত্যি বলতে কি, এই ঘরটা ভেঙে ফেলাটাই সব থেকে সহজ ছিল, কিন্তু কিছু কিছু জীবনের ডিসিশন রয়েছে যেগুলো বাইরে থেকে দেখতে যতটা সহজ মনে হয়, ভিতর থেকে ততটাই গভীর। আমাদের অনেক সময় মনে হয় যে এই কাজটা করলে ভালো হবে, ওই কাজটা করলে ভালো হবে, অ্যান্ড আমরা ভাবি যে এইটা করলে এইটাই রেজাল্ট হবে, কিন্তু সেটা করার পিছনেও আরও অনেক রকমের রেজাল্ট বের হতে পারে। সো আমাদের ওই বিষয়টা মাথায় রেখে কাজ করা উচিত। তাই ঘরটা ভেঙে ফেললে আমাদের কষ্ট অনেকটা কমে যেত, মানে কয়েক গুণ কমে যেত। কেননা একটা পুরনো ঘর অন্য আর এক পাশে শিফট করা, এবং তাও আবার দোতলা ঘর, যদিও ঘর যদি একতলা হতো, যতই সেটা টিনের ঘর হোক না কেন, তাহলে আই থিঙ্ক ডেফিনেটলি অনেকটা সহজ হতো। কিন্তু যেহেতু এটার দোতলা ঘর এবং সেরকমভাবে শিফট করা হয়েছে, তাই এটার কষ্ট অনেক গুণে বেড়ে গিয়েছে। এবং তখন আমাদের আপাত দৃষ্টিতে মনে হয়েছিল যে ঘরটা আসলে ভেঙে ফেলাটাই উত্তম, কেননা ভেঙে ফেললে আমাদের টাকা বাঁচতো, সময় বাঁচতো এবং কষ্ট ও পরিশ্রমও কম হতো। ঠিক তখনই দাদি একটা কথা বলেছিলেন, এই ঘরটা থাকবে। এই একটা বাক্যেই যেন সব সিদ্ধান্ত থেমে গিয়েছিল। কারণ
এই ঘরটা আমার দাদা নিজ হাতে বানিয়ে গিয়েছিলেন। দাদা মারা গেছেন অনেক বছর আগে, আমার মায়ের বিয়ের আগেই। তখন আমার বাবার বয়স ছিল মাত্র 18 থেকে 20। তার সন্তান ছিল 6টি, 5 ছেলে এবং 1 মেয়ে। এই পুরো পরিবারটাকে দাদি একা মানুষ করেছেন। আজও যদি বছরে অন্তত একবার সবাই এক হই, তাহলে সেটা দাদির জন্য। আমার দাদি না থাকলে এই জায়গাটা অতটা জীবিত লাগতো না, কেননা তিনি এই সম্পূর্ণ জায়গাটাকে আগলে রেখেছেন এবং তার যত্নে এই জায়গাটা এতটা জীবিত মনে হচ্ছে। যদিও তার বয়স 90+ এবং তিনি এখনও যেই পরিমাণের কাজ পারে, তার মনে হয় না 10 ভাগের 1 ভাগও আমি পারি। যদিও তার অনেক রকমের রোগ রয়েছে, বুড়ো মানুষদের যেরকম রোগ থাকে, মাথা ব্যথা থেকে শুরু করে আরও যেসব রোগ রয়েছে, বাট তারপরেও তিনি এতটা স্ট্রং এবং তিনি এখনও পুরো ফ্যামিলিটাকে কম্বাইন করে রেখেছে। আমাদের সম্পূর্ণ ফ্যামিলি কম্বাইন হওয়ার পিছনে শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিজন যে আমরা সবাই একসাথে আছি। যদিও এটাও আল্লাহর অশেষ নিয়ামত যে আমাদের আমার বাপ চাচারা সবাই একসাথে থাকে। যতই কোনো সমস্যা হলে সবাই একসাথে সমাধান করার চেষ্টা করে এবং এক ভাই আর এক ভাইয়ের বিপদে এগিয়ে যায়। যদিও এখন এই যুগে শেষ জমানায় এসে খুব কম মানুষই আছে যারা একসাথে থাকে। যেরকম আমরা অনেক সময় নিউজে দেখতে পাই যে শুধুমাত্র জায়গার জন্য, 1 কাঠা 2 কাঠা জায়গার জন্য এক ভাই আর এক ভাইকে মেরে ফেলেছে। বাট আল্লাহর অশেষ রহমত যে আমাদের বাপ চাচারা সবাই একসাথে থাকে এখনও কম্বাইন্ডভাবে। যদি একসাথে থাকা বলতে আমি বুঝাচ্ছি যে তারা সবাই তো দূরে থাকে চাকরির জন্য, কেউ ব্যবসা করে, বাট আলটিমেটলি বছর শেষে তারা এক জায়গায় হয় অন্তত একদিনের জন্য হলো। এবং এই এক জায়গায় হওয়ার পিছনে মেন রিজন হচ্ছে আমার দাদি, কেননা তিনি না থাকলে হয়তো এরকমভাবে একসাথে হওয়া হতো না, কিংবা অত একটা টান থাকতো না বাসার প্রতি যেরকমটা এখন আছে। টিনের ঘরের আলাদা একটা অনুভূতি রয়েছে। এটা শুধু শব্দ না, এটা গ্রাম। এই টিন না থাকলে গ্রামের অনুভূতিটা ঠিকভাবে পাওয়া যায় না। এই ঘর আমাদের শিখিয়েছে কমে কিভাবে সুখী হওয়া যায়। আমার কাছে এই ঘরটা একটা মানুষ, যেন সে বলছে, আমি এত বছর তোমাদের আশ্রয় দিয়েছি, নতুন ঘর বানিয়েছো ঠিকই, কিন্তু আমাকে ফেলে দাওনি। 25 বছর পরেও এই ঘরটা দাঁড়িয়ে আছে। এটা ছোট কথা নয়। এই জায়গাটা দেখে যদি আপনারা একটু রিলেট করতে পারেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন যে এটা অনেক পরিবারেরই গল্প এবং অনেক পরিবার এরকম রয়েছে যারা এখনও কম্বাইন্ড ফ্যামিলি হয়ে থাকে এবং তাদের মধ্যে খুব ঘনিষ্ঠতর সম্পর্ক। যেরকম আমাদের অনেক চাচাতো ভাই রয়েছে, আমার অনেক চাচাতো ভাই রয়েছে, তাদের সাথে আমার সম্পর্ক আপন ভাইয়ের থেকেও বেশি। যদিও আমার কোনো আপন ভাই নেই, আমার শুধু 2টো বোন রয়েছে, বাট তারপরেও তাদের সাথে এমন সম্পর্ক যে আপন ভাইয়ের থেকেও অনেক সময় বেশি। অ্যান্ড আমাদের সবার লাইফে এরকমের অনেক জিনিস থাকে যেগুলো আমরা কখনো ভাঙতে পারি না কিংবা ফেলে দিতে পারি না। কিছু স্পেশাল মানুষের দেওয়া, যেরকম আমাদের এই বাড়িটা বানিয়েছিল যে আমার দাদা, যার কারণে তার স্মৃতিটা ধরে রাখার জন্য এই ঘরটা ভাঙা হয়নি। এবং এই ঘরটা ফার্স্টে ছিল যেরকম আগে বলেছিলাম পশ্চিম পাশে এবং পরবর্তীতে দক্ষিণ পাশে নিয়ে আসা হয়েছে, কেননা ওই পাশে আমাদের মেন ঘর করার ইচ্ছে ছিল। আমার দাদির ইচ্ছে ছিল, যেহেতু ওইটা আমাদের মেন গ্রামের, এটাকে ভিটা বলে, যে মেন ভিটা। সো যার জন্য আগের ঘরটা এই পাশে নিয়ে আসা হয়েছে এবং নতুন যে বিল্ডিং করা হয়েছে সেটা রাখা হয়েছে সেই আগের ভিটিতে। সো আমাদের লাইফে অনেকেই অনেক জিনিস গিফট দিয়ে থাকেন এবং তারা খুব স্পেশাল পার্সন হয়। সেগুলো আমরা যতই মূল্য কম হোক বা বেশি হোক, আমরা সেগুলো রেখে দেওয়ার চেষ্টা করি এবং সযত্নে রাখি আমরা সেটা। সো আপনার যদি এরকম কিছু থেকে থাকে বা আপনার ফ্যামিলিও যদি এরকম হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এই ঘরে দাঁড়ালেই আমার প্রথম যে স্মৃতিটার কথা মনে আসে সেটা হলো ছোটোবেলায় আমরা খুব ভালো ছিলাম। আমি অনেক ভালো ছিলাম তখন। মাথায় অত একটা টেনশন ছিল না, শুধুমাত্র লেখাপড়ার একটু কষ্ট ছিল এবং খেলতে চাইতাম ছোটোবেলায় অনেক। যদিও এখন খেলার তেমন একটা ইচ্ছে নেই, বাট ছোটোবেলায় আমার মেন উদ্দেশ্যই ছিল কখন ক্লাস ছুটি হবে বা মায়ের কাছ থেকে পড়া শেষ করে খেলতে যাব। কেননা ওই সময়টা খুবই একটা গোল্ডেন মেমোরিজের সময় ছিল, যেটা ঘরে দাঁড়ালে এখনও মনে পড়ে। সেই ক্রিকেট খেলার সময় বল যখন ইভানের নানা বাড়ি আর আমার দাদা বাড়ি এক জায়গাতেই। সো আপনারা হয়তো অনেকে ওকে চিনবেন না, বাট আমি ওর ছবি আমার স্ক্রিনে দিয়ে দেবো। অ্যান্ড ইভান, শিফা, আমরা সেই ছোটোবেলা থেকেই একসাথে এখন সেম ক্লাসে রয়েছি। যদিও শিফাতের এখন চাকরি হয়ে গেছে, বাট আমরা দুজন এখনও বেকার। সো ইনশাল্লাহ আমাদেরও হবে। বাট যখন ক্রিকেট খেলতাম তখন যখন বল উড়ে ইভানের নানুর ঘরে টিনের উপর পড়তো তখন তিনি বল নিয়ে যেত এবং অনেক সময় গালাগালি করতো
অ্যান্ড ওই মেমোরিজগুলো এখন খুবই মনে পড়ে। বাট যদিও ক্রিকেট লাস্ট কবে খেলেছি ওদের সাথে আমার মনে নেই, তাও অনেক বছর আগে। এখন ওই জিনিসগুলো ভাবলে খুবই ভালো লাগে এবং একসাথে খারাপও লাগে যে কেন বড় হলাম। যদিও তখন বলতাম যে বড় হলে অনেক ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে এবং তখন আমাদের মনে যা ইচ্ছে চাইবে তাই করতে পারবো, যখন ইচ্ছে হবে তখন খেলতে পারবো। বাট এখন মনে হচ্ছে যে তখন ওই আবদ্ধ জীবনটাই কেননা যেন মানে অনেক মুক্ত একটা জিনিস ফিল হতো তখন। এখন যেরকম মনে হয় যে আমি যেন চারপাশ থেকে আটকে গিয়েছি, যেরকম ক্যারিয়ারের টেনশন, নিজের বাবা মার টেনশন, তারপর আদার্স মোটামুটি সবারই থাকে এই টেনশনগুলো। বাট তখন এরকমের কোনো কিছুই আমাদের আই থিঙ্ক সবার মাথায় ছিল না। অ্যান্ড এই লাইফটা আমি তারপরে এনজয় করার ট্রাই করি, কেননা মানুষ বেশি দিন বাঁচে না। আমি এই ভিডিওটা আপলোড করতে পারবো কি না তারও কোনো গ্যারান্টি নেই। সো আই থিঙ্ক আল্লাহ যে জীবন দিয়েছেন সব মুহূর্তে আমাদের এনজয় করা উচিত এবং খুশি থাকা উচিত সব অবস্থাতেই, এবং আমি সেটাই ট্রাই করি। আই থিঙ্ক আপনারও উচিত সেরকমের ট্রাই করা। আপনি যেই অবস্থানে আছেন সেই অবস্থায় খুশি থেকে ভালো কিছু করার চেষ্টা করা। প্রত্যেকবার যখন বাড়িতে আসি আমার কাছে মনে হয় যেন প্রত্যেকটা দিনই স্পেশাল, বিশেষ করে যখন সবাই একসাথে হই, যেরকমের ঈদে কিংবা কুরবানিতে। যদিও এটা মুসলিমদের জন্য সর্ববৃহৎ একটা ফেস্টিভ্যাল যেখানে মানুষজন একত্র হয় এবং হাসি ঠাট্টা আনন্দ করে এবং ইবাদতে মশগুল হয়ে পড়ে। সো তখন খুবই ভালো লাগে, কেননা তখন আমাদের বাড়িতে সবাই থাকে এবং পুরো বাড়ি মানুষ ভর্তি থাকে এবং তখন অনেক হাসি মজা হয়, একসাথে সবাই রান্না করে, সবাই কাজ নিজের ভাগাভাগি করে নেয়। এবং যখন কোরবানি আসে তখন আমিও চেষ্টা করি যে গরুর মাংস কাটাকাটি করার কিংবা পানি নিয়ে দেওয়ার এবং ডিফারেন্ট টাইপস অফ হেল্প করতে ট্রাই করি। অ্যান্ড তখন আরও আমার সবথেকে বেশি ভালো লাগে যখন সবাই একসাথে হই। দ্যাটস ওয়াই প্রত্যেকটা দিনই আমার কাছে স্পেশাল যখন বাড়িতে আসি। অনেকেই বলবে যে তারপরেও আমার পুরনো ঘরের প্রতি কোনো ফিল আসে কি না। অবশ্যই ফিল আসে, কেননা নতুন ঘরে আমি তেমন কিছু কোনো রিলেট করতে পারি না যে এরকম কিছু হয়েছিল। বাট যখন আমি পুরনো ঘরের দিকে তাকাই কিংবা প্রবেশ করি তখন আমার আগেকার অনেক স্মৃতি মনে পড়ে এবং খুবই ভালো লাগে এই বিষয়গুলো ভাবলেও যে তখন আমি এরকম ছিলাম, এখন আমি এরকমের হয়ে গেছি। যদিও আমি পুরনো ঘরে ঢুকলে সেই নিজেকে ছোটোবেলার সেই ছোটো ছেলেটাই ভাবি এবং অলওয়েজ ছোটো হয়ে থাকতে চাই। বাট নতুন ঘরটায় আর সেই রকমের ফিলটা নেই যেটা পুরনো ঘরে রয়েছে। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং পরের ভিডিওতে আমি শুধু বাড়ি না, আমার ছোটোবেলার গল্প নিয়ে বসবো এবং যেগুলো এই জায়গার সাথে জড়িত। সো পরের গল্পটা মিস না করতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। So that's all for today. See you in the next video. Till then, keep smiling and be safe.